আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত একটা ফ্রি লাইভ ক্লাসে, যেই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত। সো যারা ক্লাসটাতে জয়েন করছো সবাই ভাইয়াকে আগে একটু জানাই দাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলছো, ফাহমিদা, তারপরে হচ্ছে নাজিব, তারপরে হচ্ছে সৌরভ বিশ্বাস জয়েন করছে। যারা জয়েন করে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু জানাই দাও তো যে সবকিছু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু জয়েন করতে থাকো এবং তোমাদের যদি ফ্রেন্ডরা থাকে তাদেরকে একটু জানাই দাও, যেহেতু ক্লাসটা সবার জন্য ফ্রি। সো সবাই কিন্তু আজকের ক্লাসটাতে জয়েন করে করতে পারবে। সো তোমরা একটু কমেন্ট করে জানাই দাও তো যে তোমরা কি, আমি মেবি কয়েকজনকে পেইড ব্যাচের স্টুডেন্টকে দেখতে পাচ্ছি, বাট সবাই একটু কমেন্ট করে জানাই দাও তো যে এই জায়গায় যারা আজকে একদম আমাদের সাথে এখনো এনরোল করো নাই বা আমাদের এখনো কোনো সাইকেলে ভর্তি হও নাই, এমন কারা কারা জয়েন করছো একটু ভাইয়াকে কমেন্ট করে জানাই দাও। আচ্ছা, অরূপ বড়ুয়া, সৌরভ বিশ্বাস, অর্পিতা চন্দ্র জয়েন করছে, ফাহাদ ওয়ালাইকুম আসসালাম, সিফাত, নাজিব মাহফুজ ওয়ালাইকুম আসসালাম। সো সবাই একটু জানাই দাও তো যে কারা কারা আমাদের একদম আমাদের কোনো সাইকেলে যুক্ত হও নাই বা পেইড ব্যাচে যুক্ত হও নাই, আজকে আমাদের ফ্রি লাইভ ক্লাসটাতে যুক্ত হয়ে গেছো। একটু কমেন্ট করে জানাই দাও তো যে কারা কারা যোগ হইছো আমাদের সাথে। রীতা দাস জয়েন করছে ইফাকে আমাদের সাথে, মৌমিতা ইসলাম, মাসনুর আক্তার, তারপরে বুলবুল আহমেদ, আফসানা সাদিয়া জারিন, তারপর আমাদের সাথে সুরভি জয়েন করছে, আমাদের সাথে জয়েন করছে হচ্ছে আবিদ, তারপরে আমাদের সাথে হাফসা জয়েন করছে, অরূপ বড়ুয়া জয়েন করছে। আচ্ছা, ম্যাক্সিমাম কি দেখতে পাচ্ছে আমাদের সাথে আজকে প্রথমবারের মতন জয়েন করছো। সো সবাইকে আজকে ওয়েলকাম জানাচ্ছি, আজকের এই লাইভ ক্লাসটাতে। সো আশা করি সবাই ক্লাসটাতে, সো সবাইকে আরেকবার আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই হচ্ছে এখন দেখতে পাচ্ছ। সো সবাই একটু জানাই দাও তো যে এখন দেখতে পাচ্ছ কিনা। যদি দেখতে পারো এখন, আশা করি সবকিছু ক্লিয়ার। তাহলে আসো আমরা দেরি করবো না, আমি একটু বলে দিই, আমার পরিচয় দিব, তোমাদের পরিচয় নিব, সবকিছুই আমরা করব। বাট আমি তোমাদেরকে শুরুতে একটু বলে দিচ্ছি, আজকের ক্লাসটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো 1 ঘন্টার ভিতর শেষ করে দিতে। আমি তোমাদের বলি আজকে আমাদের প্ল্যান কি। আমাদের প্ল্যান হচ্ছে আমরা ট্রাই করব ম্যাক্সিমাম 1 ঘন্টা বা প্রয়োজন হলে 1 ঘন্টার একটু বেশি নিব। ঠিক আছে, 1 ঘন্টা বা 1 ঘন্টার একটু বেশি টাইম নিব। এই টাইমটার ভেতরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা। সবাই আমাকে একটু বলো তো, ভরবেগের সংরক্ষণশীলতা এই টার্মটার আমরা নাম শুনছি কিনা? ভরবেগের সংরক্ষণশীলতা, সবাই আমাকে একটু বলো তো এই জিনিসটার আমরা নাম শুনছি কিনা। ইনশাল্লাহ আজকে আমরা এই 1 ঘন্টার ভেতর এই ভরবেগের সংরক্ষণশীলতা যে টপিকটা, এই টপিকটা আমরা কভার করে ফেলবো। এবং এই টপিকটা দেখো কোন অধ্যায়ের, আমাদের যে ফিজিক্স ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায়, সেই 4র্থ অধ্যায়ের নিউটনিয়ান বলবিদ্যা যে অধ্যায়টা, এই অধ্যায়ের টপিক। বুঝতে পারছি? এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। খুব বেশি টাইম নিব না, বাট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের সাথে এই পুরো টাইমটা থাকো। একটু টাইম ইনশাল্লাহ তোমার লস হবে না, একটা কিছু শিখে তুমি ক্লাসটা থেকে বের হইতে পারবা। বুঝতে পারছি? সো যারা জয়েন করছো, সো সবাই আমার সাথে আগে এই কমিটমেন্টটা দাও যে আজকে পুরো ক্লাসটা করবা। এই টপিকটা আমরা সবাই ক্লাস থেকে ক্লিয়ার করে তারপরে আমরা ইনশাল্লাহ ক্লাস থেকে বের হব। সো সবাইকে আমাকে এই কমিটমেন্টটা দিচ্ছ, এই কথাটা দিচ্ছ যে আজকে আমরা পুরো ক্লাসটা করব, খুব বেশি টাইম নিব না, জাস্ট তোমার লাইফ থেকে, তোমার জীবন থেকে 1 ঘন্টা টাইম নিব, সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিট, এর বেশি আমরা যাব না। বাট এই টপিকটা আমরা ক্লিয়ার করে যাব এবং আমরা খুব সহজভাবে একটা টেকনিক করে আমরা এটা পড়বো, যেন এই জিনিসটা তোমাদের কখনোই আর কোনো সমস্যা না থাকে। তাহলে এইবার একটু খেয়াল করে দেখা, আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হচ্ছে খন্দকার তৌহিদ ইমাম। আমি পড়ালেখা শেষ করছি, অর্থাৎ আমার গ্রাজুয়েশন শেষ করছি। আমি হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে, অর্থাৎ ট্রিপলি যেটাকে আমরা বলি। এবং আমি হচ্ছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি আহসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে। আচ্ছা, এবং তার পাশাপাশি আমি কিন্তু প্রায় 5 বছর ধরে পড়াচ্ছি এবং আমি কিন্তু 10 মিনিট স্কুলেই প্রায় হচ্ছে এটা আমার 3 বছরের বেশি সময়। অর্থাৎ তোমাদের আগে, তোমরা তো এইচএসসি 27 ব্যাচ, তোমাদের আগে এইচএসসি 24, 25, 26, এই 3টা ব্যাচের কিন্তু আমি ক্লাস নিছি এবং তোমরা হচ্ছে আমাদের এইচএসসি সেগমেন্টের 4র্থ ব্যাচ। সো এটাই হলো আমার শর্ট পরিচয়। আচ্ছা, মোহাম্মদ প্রিন্স, এইচএসসি তে সিলেবাস বলে আর কিছু নাই, কারণ দেখবা কখন কোন জিনিস কোথা থেকে আসতেছে, সো এটার কোনো গ্যারান্টি নাই। সো তুমি এই টপিকটা করে রাখো। এটা এমন তো না যে বইয়ের বাইরের টপিক, এখন হয়তো তোমার এক্সামের সিলেবাসে নাই, বাট থাকবে তো। বাট এই জিনিসটা তুমি জাস্ট শিখে রাখো, এই জিনিসটা ইনশাল্লাহ তোমার লস হবে না। তাহলে আসো আমরা দেরি করবো না, আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি।
তাহলে জাস্ট আমি তোমাদেরকে একটু ভরবেগের সংরক্ষণশীলতা বলতে আমরা কি বুঝি সেই ছোট্ট জিনিসটা আমরা একটু বলে দিই। তো দেখো তো এই জিনিসটা আমরা সবার মনে আছে কিনা, যে সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি। দেখো তো এই জিনিসটা আমাদের মনে পড়ে কিনা, এই জিনিসটা এখন অনেকের মনে হবে কি, এই জিনিসটা অনেকের মনে হবে যে আমরা তো এটা আমার কলেজ ছিল কোনটা, আমি ছিলাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, ঠিক আছে, ডিআরএমসি, ঠিক আছে, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ছিলাম, ডিআরএমসি তে ছিলাম। আচ্ছা, পেইড ব্যাচে এখন কোন অধ্যায় পড়াচ্ছি, পেইড ব্যাচে আমরা নিউটনিয়ান বলবিদ্যা, অর্থাৎ এই অধ্যায়টাই আমরা পেইড ব্যাচে পড়াচ্ছি, ঠিক আছে। আমরা হচ্ছে অলরেডি চ্যাপ্টার 1 মানে ভৌত জগত ও পরিমাপ, তারপর হচ্ছে আমাদের ভেক্টর, এই দুইটা অধ্যায় শেষ করে আমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়তেছি, ঠিক আছে। আমরা হচ্ছে গতিবিদ্যাটা পরের সাইকেলে পড়বো। আচ্ছা, তাহলে এইবার একটু খেয়াল করে দেখো, এই জিনিসটা কিন্তু আমাদের জানা, এবং এইখান থেকে সামি আহমেদ বলতেছে 1 ঘন্টার বেশি না, ইনশাল্লাহ 1 ঘন্টার বেশি আমি নিব না। তো এইখান থেকে দেখো তো একটা ফর্মুলা আমরা লিখতাম, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এই জিনিসটা কিন্তু আমরা লিখে কি করতে পারতাম, এই জিনিসটা লিখে কিন্তু আমরা এই ধরনের গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারতাম। সো দেখো এতটুকু বেসিক নলেজ তোমার জানা লাগবে, এবং তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাই দাও তো তোমরা কি এই ফাঁকে কলেজে হোক বা বাসায় হোক ভেক্টর অধ্যায়টা কিছুটা পড়ে ফেলছি না, ভেক্টর অধ্যায় কিছুটা পড়ে ফেলছি না? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাই দাও তো যে ভেক্টর অধ্যায়টা আমরা পড়ে ফেলছি কিনা। এই ফর্মুলাটা কিন্তু আমাদের পরিচিত, রাইট, এই ফর্মুলাটা কিন্তু আমাদের পরিচিত। এবং আমরা যদি ভেক্টর অধ্যায়টা পড়ি তাহলে দেখো একটা জিনিস আমরা কি জানি, আমরা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করি। সাপোজ কোন একটা ভেক্টর রাশিকে আমি এরকম বার দিয়ে অথবা এরকম অ্যারো দিয়ে এরকম ভাবে আমি ভেক্টর রাশিকে প্রকাশ করি। তাহলে এইবার একটু খেয়াল করে দেখো, এই জায়গায় যে আমরা লিখছি এটা তো মনে হইতে পারে ভাই এটা তো এসএসসি তেই শিখে আসছে, তাহলে নতুন করে এই জায়গায় কি শিখবো। দেখো নতুন করে জাস্ট আমরা কি করব, এই রাশিগুলি তো ভেক্টর রাশি, ভরবেগ একটা ভেক্টর রাশি, কেন, কারণ ভর স্কেলার রাশি কিন্তু বেগটা কি, বেগটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে জাস্ট আমরা কি করব, জাস্ট আমরা এই জায়গায় ভেক্টরের সাইনটা দিয়ে দিব। অর্থাৎ এসএসসি তে থাকতে আমরা কিন্তু ভেক্টর রাশি নিয়ে বা ভেক্টর নিয়ে চিন্তা করতাম না, বাট তুমি যখন এইচএসসি তে উঠে গেছো তোমাকে ভেক্টর নিয়ে চিন্তা করতে হবে। এইটাই জাস্ট ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, ভেক্টর প্র্যাকটিস না করলেও কোনো সমস্যা নাই, জাস্ট তুমি ভেক্টর রাশি জিনিসটা জানো, এটাই এনাফ, আর বেশি কিছু লাগবে না। প্র্যাকটিস যদি না থাকে, খুব বেশি যদি পড়াও না হয়, কোনো সমস্যা নাই, আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করে দিব। আচ্ছা, এটা কত ইউনিট, এটা হচ্ছে আমাদের 4র্থ চ্যাপ্টার নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যার ভরবেগের সংরক্ষণশীলতা টপিক। তাহলে খেয়াল করে দেখো আমরা জাস্ট কি করলাম, আমরা জাস্ট ট্র্যাডিশনালি ভেক্টর সাইনটা দিয়ে দিলাম, বুঝতে পারছি। তাহলে এই ছোট্ট কনসেপ্টটা দিয়ে আমরা কিছু ম্যাথ করব, এবং এইচএসসি তে কি টাইপের কনসেপ্ট লাগবে সেটাও আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার করব। তাহলে আসো আমরা আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেই ম্যাথটা দিয়ে আমরা একটু শুরু করে ফেলি। তাহলে দেখো এই প্রথম ম্যাথটা আমাদের ওয়ার্ম আপ ম্যাথ, মানে আমরা একদম জাস্ট শুরুর যে ম্যাথ, সহজ একটা ম্যাথ, 1 নিমিষে দেখো এই ম্যাথটা আমরা করে ফেলি। দেখো তো বলছে কি, এই যে দুইটা গাড়ি, একটা গাড়ির ভর দিয়ে দেওয়া আছে কত 400 কেজি, আরেকটা গাড়ির ভর দিয়ে দেওয়া আছে 500 কেজি। তাহলে আসো আমরা একটু লিখে ফেলি, প্রথম গাড়ির ভরটা ধরে নিলাম 400 কেজি, দ্বিতীয় গাড়ির ভরটা আমরা কত ধরলাম, 500 কেজি আমরা ধরলাম, অর্থাৎ দেয়া আছে যে আমরা ধরে নিলাম। তোমাকে বলছে কি, দেখো এই দুইটা গাড়ি কি করছে, একটা গাড়ি আরেকটা গাড়িকে ধাক্কা দিয়ে ফেলছে, একটা গাড়ি কি করছে, আরেকটা গাড়িকে ধাক্কা দিচ্ছে। অর্থাৎ আচ্ছা, যারা জিজ্ঞেস করতেছো ফিজিক্স কোর্সের ফি কত, সবকিছু তোমাদেরকে বলে দিব, পাশাপাশি আজকের ক্লাসটা যদি করো তোমাদের জন্য একটা ডিসকাউন্টও কিন্তু থাকবে। সো এটার জন্য একটু অপেক্ষা করো, আমি একটু পরে বলে দিব কোর্সের প্রাইস কত এবং কিভাবে তোমরা ডিসকাউন্টটা পাবা। তাহলে দেখো এই গাড়ির সাথে এই গাড়ি যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে কি করবে। মিথুন কুমার বলতেছে আমি তো নতুন, আজকে সবাই নতুন, সো কোনো সমস্যা নাই, সবাই নতুন আজকে। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো, এই দুইটা গাড়ি সংঘর্ষে লিপ্ত হওয়ার পর কি বলা আছে, এই দুইটা গাড়ি মিলিত বেগ, মানে দুইটা গাড়ি একত্রে চলতে শুরু করলো, একত্রে চলতে শুরু করলো, তাদের মিলিত বেগ কত। আচ্ছা, আমরা একটু লিখে ফেলি, সংঘর্ষের আগের বেগ কত, সংঘর্ষের আগের বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এবং দ্বিতীয় গাড়ির বেগটা কত, দ্বিতীয় গাড়ির বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আমাকে বের করতে বলছে কি সংঘর্ষের পরের বেগটা কত, অর্থাৎ সংঘর্ষের পরের মিলিত বেগটা কত। তাহলে বলো তো, যখনই আমার মিলিত বেগের কনসেপ্ট থাকে আমরা যেন কি ফর্মুলা ইউজ করি, দেখি কার কার মনে আছে।
আমরা কিন্তু এসএসসি তে থাকতে এই জিনিসটা পড়ে আসছিলাম। দেখি একটু বলো তো কার কার মনে আছে যে আমরা কি ফর্মুলা ইউজ করতাম। দেখো তো এই ফর্মুলাটা মনে আছে কিনা। যখনই তোমাকে বলতো সংঘর্ষের পর দুইটা বস্তু মিলিত হয়ে যায় বা একসাথে চলতে শুরু করে, তখন আমরা কি করতাম? তখন আমরা এইরকম একটা ফর্মুলা ইউজ করতাম, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু, এইভাবে লিখতাম v m1 প্লাস m2। এই ভিটাকে আমরা কি বলতাম? এই ভিটাকে আমরা বলতাম মিলিত বেগ। আচ্ছা, নাজিব মাহফুজ, ভেরি গুড। নাজিব কিন্তু আমার আগেই অ্যান্সারটা বের করে ফেলছে, ঠিক আছে। মালিহা রহমান, আজকে এটা একটা ফ্রি ক্লাস, সেটা সবার জন্য উন্মুক্ত, সো সবাই আজকে এই ক্লাসটা করতেছে। একটাই মাত্র আমরা এই টপিকের ক্লাস করব। তাহলে দেখো এই মিলিত বেগ v ইকুয়াল টু কি লেখা যাবে? v ইকুয়াল টু লেখা যাবে m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট মানগুলি বসাই দেয়া। তাহলে আসো তো আমরা জাস্ট একটু মানগুলি বসাই দিই। এই পাশে এই মানগুলি বসাই। m1 এর মান কত? m1 এর মান 400 ইনটু u1 এর মান কত? u1 এর মান হচ্ছে 20 প্লাস m2 এর মান কত? m2 এর মান হচ্ছে 500, u2 এর মান কত? u2 এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তার মানে কি করব? 400 ডিভাইডেড বাই 500। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেটরে দেই, আমরা ক্যালকুলেটরে দিলেই কি করব? আমরা ক্যালকুলেটরে দিলেই কিন্তু অ্যানসারটা পেয়ে যাব। সো দেখি এটা ক্যালকুলেটরে দাও এবং দেখো অ্যানসারটা 14.44 মিটার পার সেকেন্ড আসে কিনা। ঠিক আছে, আমরা একদম বেসিক আমাদের আগে থেকে জেনে আসে এরকম একটা ফর্মুলা দিয়ে প্রথম একটা ম্যাথ করলাম। সো এইভাবে করে কিন্তু আমরা কি করতাম? মিলিত বেগের ম্যাথ করতাম। এবং এই ধরনের ম্যাথগুলি কিন্তু এখনো, অর্থাৎ এইচএসসি তেও কিন্তু আছে, বুঝতে পারছি? এইচএসসি তেও কিন্তু আছে। সো এই ধরনের ম্যাথগুলি আমাকে কি করতে হবে? এই ধরনের ম্যাথগুলি আমাদের এখনো কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে। আচ্ছা ভাই, এখানে দিক কোথায়? ফাতেমা আক্তার, দেখো এই জায়গায় যেহেতু দুইটা গাড়ি একই দিকে যাচ্ছিল, এই কারণে আমরা দিক নিয়ে ভাবি না, আমরা এসএসসি তে যেভাবে করতাম আমরা সেইভাবেই করে দিচ্ছি, বুঝতে পারছি? এবং চিহ্নটা যেহেতু প্লাস আসছে, সো বলবো কি সংঘর্ষের পর দুইটা গাড়ি ডান দিকেই যাইতে থাকবে। এই দিকে যাচ্ছিল, ডান দিকেই কি করবে? যেতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, ইউনিটটা কত হবে? এই যে মিটার পার সেকেন্ড হবে। যেহেতু আমরা একটা বেগের মান বের করছি, বেগের মানটা কত হবে? মিটার ভিআই। এটা মোহাম্মদ আবির ইসলাম, তোমার কোশ্চেনটা ক্লিয়ার না। ওকে, তাহলে এবার একটু আসো আমরা আমাদের নেক্সট প্রবলেমটাতে চলে যাই। দেখো আমরা নেক্সট এই প্রবলেমটা আসো একটু করি, ভালো করে একটু শোনো। দেখো এই প্রবলেমটায় কি বলা আছে? একটি 20 কেজি ভরের গোলা, 20 কেজি ভরের গোলা। আচ্ছা, কোন ক্যালকুলেটর ব্যবহার করব? সবচেয়ে ভালো হয় তুমি FX991 ES প্লাস ব্যবহার করতে পারো। তারপর হচ্ছে আরেকটা কি জানি আছে না, EX আছে, 991 EX নাকি জানি বলে, আরেকটা আছে হচ্ছে CW, ঠিক আছে? EX, তারপর হচ্ছে ES প্লাস। এই তিনটার যে কোনো একটা ক্যালকুলেটরই তুমি ব্যবহার করতে পারো, বুঝতে পারছো? এগুলির যে কোনো একটা ক্যালকুলেটরই তুমি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো কি কি বলা আছে। একটি 20 কেজি ভরের গোলা, 20 কেজি ভরের গোলা 3.5 মিটার পার সেকেন্ডে যাওয়ার সময় আগুন ধরে ফেটে গেছে। তাহলে আমি একটু তোমাদের এঁকে দেখাই। একটা 20 কেজি ভরের গোলা আছে। এই 20 কেজি ভরের গোলাটা কি করতেছে? এই 20 কেজি ভরের গোলাটা 3.5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। যাইতে যাইতে একটা টাইমে গিয়ে ফেটে গেছে, বুঝতে পারছি? এইটা কি একটা ক্লাসের পুরো কমপ্লিট হবে? হৃদয়, হ্যাঁ, আমরা এই একটা ক্লাসেই কি করব? আমরা এই একটা ক্লাসে আমাদের যে ভরবেগের সংরক্ষণশীলতাটা আছে, এটা আমরা টোটালটা কমপ্লিট করব ইনশাল্লাহ। এবং বেশি না, ইনশাল্লাহ 1 ঘন্টা সময় নিব। তাহলে এবার কি বলা আছে? এটা যাইতে যাইতে কয়টা টুকরাতে বিভক্ত হয়েছে? 2টা। একটা টুকরা 12 কেজি, আরেকটা টুকরা হচ্ছে 8 কেজি। তাহলে আসো আমি একটু লিখে ফেলি। একটা টুকরা হয়ে গেছে 12 কেজি, আরেকটা টুকরা হয়ে গেছে 8 কেজি। এইবার দেখো তো কি বলা আছে 12 কেজি আর 8 কেজির পরে আর কি বলা আছে দেখি তো। 12 কেজি আর 8 কেজির পর আর কি বলা আছে? চার কি ঘটনা ঘটছে? আগুন ধরার জন্য প্রথম অংশ থেকে যায়, দ্বিতীয় অংশের বেগ নির্ণয় করো। আচ্ছা, থেকে যায় বা এটাকে লেখা আমরা থেমে যায় বা থেকে যায় বা থেমে যায়। দেখো কি বলছে, এই যে আমার যে প্রথম যে অংশটা আছে, এই প্রথম অংশটা থেমে যায়। তাহলে বলো তো এই প্রথম অংশটার বেগ কত? প্রথম অংশটার বেগ 0 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় অংশের বেগ কত? এই অংশটার বেগ কত? এটা আমাকে বের করতে হবে। সবাই আমাকে একটু বলো কোশ্চেনটা বুঝতে পারছি কিনা। সবাই আমাকে একটু বলো কোশ্চেনটা বুঝতে পারছি কিনা। এই যে 20 কেজি ভরের একটা বস্তু যাচ্ছে, 2টা টুকরা হয়েছে, এই 2টা টুকরার ভেতর 12 কেজি যেহেতু প্রথমে বলা আছে, সো এটা আমাদের প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ। বলছে প্রথম অংশটা থেমে যায়
আর দ্বিতীয় অংশটা কি করছে, দ্বিতীয় অংশটা কত বেগে যাচ্ছে সেইটা সিম্পলি আমাকে বের করতে হবে। তাহলে বলো তো এই জায়গায় ফর্মুলাটা কি হবে, এইখানের ফর্মুলাটা কি হবে? সাব্বির হোসাইন, হ্যাঁ পরীক্ষাতে আসে। আচ্ছা তাহলে দেখো এই জায়গায় ফর্মুলাটা কি হবে, m1u1 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। সবাই বলো তো ফর্মুলাটা এইভাবে কেন লিখলাম বুঝতে পারছি? কারণ দেখো সংঘর্ষের আগে কয়টা বস্তু, সংঘর্ষের আগে একটা বস্তু, এই কারণে একটা টার্ন। সংঘর্ষের পরে কয়টা বস্তু হয়ে গেছে, দুইটা, এই কারণে কয়টা টার্ন, একটা দুইটা। এইবার জাস্ট আমরা মানগুলি বসাই দিই। m1 এর মান কত, দেখো m1 এর মান হচ্ছে 20, u1 এর মান কত, u1 এর মান হচ্ছে 3.5 ইকুয়াল টু, মানে এই যে m1 মানে এই সংঘর্ষের পরে এইটার মান কত, এই যে এটার মান হচ্ছে 12, এটার বেগ কত, এটার বেগ হচ্ছে 0 প্লাস m2 অর্থাৎ এই অংশটা, এই অংশটার মান হচ্ছে 8, এটার বেগ হচ্ছে v। সবাই আমাকে একটু বলো তো মানগুলি বসানো বুঝতে পারছি? আমি প্রথম মানে সংঘর্ষের পূর্বে ভর ছিল কত 20 ইন্টু 3.5, তারপর হয়ে গেল কত 12 ইন্টু 0, তারপর এটা হয়ে গেছে 8 এবং এটার বেগ কত v। সো আমরা লিখলাম কি 8 ইন্টু v। আমাদের কাজ এই v এর মানটা বের করা। তাহলে আসো আমরা একটু v এর মানটা একটু বের করে ফেলি, তাহলে আমাদের বাম পক্ষে কত আসবে দেখি, একবারে লিখে দিই, তাহলে এটা তো 0, এটা বাদ, তাহলে v ইকুয়াল টু হবে 20 ইন্টু 3.5 ডিভাইডেড বাই 8। একবারে আমরা লিখে দিলাম, তাহলে কত হচ্ছে 20 ইন্টু 3.5 ডিভাইডেড বাই 8। তাহলে v এর মান হয়ে যাচ্ছে 8.75 মিটার পার সেকেন্ড। এটাই কি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো কত সহজ ম্যাথ। আচ্ছা বলো এটা বুঝতে পারছি, ক্লিয়ার? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে এইবার একটু আসুন, এতক্ষণ পর্যন্ত তো আমরা এইচএসসি এসএসসি লেভেলের ম্যাথ করলাম, এইবার আমরা আমাদের লেভেলটা একটু বাড়াই, ঠিক আছে? এইবার একটু আসো আমরা আমাদের লেভেলটা একটু বাড়াই, আমরা আমাদের লেভেলটা একটু বাড়াই। দেখো লেভেলটা বাড়ানোর জন্য তোমাদের ভেক্টরের একটা কনসেপ্ট একটু জানা লাগবে। ভেক্টরের কি জানা লাগবে, ছোট্ট একটা কনসেপ্ট তোমাদের জানা লাগবে। যেই কনসেপ্টটা তুমি যদি আগে নাও জানো কোনো সমস্যা নাই, আমি তোমাকে একটু জানাই দিচ্ছি। ধরো এইটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। দেখো দেখি আগে বলো তো কার কার মনে আছে, আমি যদি বলি একটা বস্তুর বেগ এক্স অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড, আমি কি বললাম যে একটা বস্তুর বেগ এক্স অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড। আমি বললাম একটা বস্তুর বেগ কত 12, কোথায় গেল, দেখো এই জায়গায় 12 ইন্টু 0, 12 ইন্টু 0 করলে কত 0, এই কারণে আর লিখি নাই। দেখো 12 ইন্টু 0, এই যে 12, বেগটা কত 0, সো এটা কি হয়েছে, এটা বাদ হয়ে গেছে, ঠিক আছে? এটা জাস্ট ক্যালকুলেশন করছি, 12 ইন্টু 0 করলে বাদ, 8 কে এই পাশে পাঠিয়ে দিছে, এই যে 20 ইন্টু 3.5 ডিভাইডেড বাই 8, ক্লিয়ার? এই জায়গায় আমরা মানটা বের করে ফেলছি। আর এটা 0 কেন, কারণ প্রশ্নে বলা ছিল প্রথম অংশটা থেমে যায় বা থেকে যায়, মানে প্রথম অংশটা মুভ করে না, এই কারণে প্রথম অংশের বেগটা কত, প্রথম অংশের বেগটা হচ্ছে 0। কিভাবে ধরলেন তাই বা দেখো আমি কোশ্চেনটা পড়ে দেখছি, বলছে কি প্রথম অংশ থেমে যায় বা প্রথম অংশটা থেকে যায়, প্রথম অংশটা যায় না, প্রথম অংশটা থেমে যায়। ওই যে দেখো ওখানে লেখা আছে থেমে যদি থাকে তাহলে প্রথম অংশের বেগ কত, প্রথম অংশের বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। দেখো কোশ্চেনে বলা আছে, বুঝতে পারছি? তাহলে এবার একটু আসো আমরা এইটা একটু বুঝে নেই। এক্স অক্ষ বরাবর বেগ 5 মিটার পার সেকেন্ড বলা, আর আমি এই জিনিসটাকে এটা লিখতে পারি কিনা 5 ইন্টু আই ক্যাপ মিটার পার সেকেন্ড, বলতো এইটা আমরা লিখতে পারি কিনা? কারা কারা আগে বলো এটা বুঝে গেছো যে এটা লিখতে পারি, আগে বলো কারা কারা এটা বুঝছে যে এই লাইন থেকে আমরা এই লাইনটা লিখতে পারি, এই লাইন থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। এইটা কারা কারা বুঝছে সেটা আগে বলো, যারা আগে বুঝছে সেটা আগে বলো যে এটা আমরা বুঝছি। এবার বলো কারা কারা আমরা বুঝি নেই যে এটা আমরা এই লাইন থেকে এই লাইনে আমরা লিখতে পারি কিনা। এটা জাস্ট আমরা সিম্পল একটা ভেক্টরের কনসেপ্ট কাজে লাগাইছি। তাহলে আমি একটু বলি, যারা যারা বুঝছো তারা তো জানো যে এক্স অক্ষ বরাবর কি হয় আই ক্যাপ বা হ্যাট, যাই বলো না কেন, ক্যাপও বলো হ্যাটও বলা যায়। যারা বোঝো নাই তাদেরকে আমি একটু বলি, আমরা যখন ভেক্টর বলি ভেক্টরের কি থাকে, ভেক্টরের একটা মান থাকে প্লাস ভেক্টরের একটা দিক থাকে। এই যে এইটা কি, এটা হচ্ছে ভেক্টরটার মান, মানে বেগ, বেগের মান হচ্ছে 5, বেগের মান হচ্ছে 5। আর এই যে আই ক্যাপ এটা যেটা দিচ্ছি এটা হচ্ছে সেটার দিক, মান এবং দিক আছে।
ঠিক আছে, মান আছে এবং কি আছে, মান আছে এবং দিক আছে। এটা তো জানি ভেক্টর রাশির কি থাকবে, মান থাকবে এবং দিক থাকবে। মানটা তো বলে দিছে কত, মানটা বলে দিছে 5, সো আমরা লিখলাম 5। এবার দেখো দিক কি, দেখো বলে দিছে এক্স অক্ষ বরাবর। জাস্ট এটা মাথায় রাখবা, যখন তোমাকে বলতেছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষর দিকটাকে আমরা যেন কি দিয়ে প্রকাশ করি, এক্স অক্ষর দিকটাকে আমরা প্রকাশ করি, অর্থাৎ এই দিকটাকে আমরা প্রকাশ করি আই ক্যাপ দিয়ে। তোমরা জাস্ট নিজেরা বুঝো, এত বড় লাইন লেখার চাইতে এটা লেখা সহজ না? আমি বারবার বলবো এক্স অক্ষ বরাবর, এটা তো কঠিন কাজ। তো সহজ কাজ কি, সহজ কাজ হচ্ছে এই দিকটাকে আই ক্যাপ দিয়ে প্রকাশ করা। ঠিক একই ওয়াই অক্ষর দিকটাকে আমরা প্রকাশ করি হচ্ছে জে, এবং এর উপরে এরকম একটা চিহ্ন দিই জে ক্যাপ। সো এই দিকটাকে আমরা কি বলি, এই দিকটাকে আমরা বলি হচ্ছে জে ক্যাপ। বুঝতে পারছি, এই দিকটাকে আমরা কি বলি, এই দিকটাকে আমরা বলি হচ্ছে জে ক্যাপ। তাহলে এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বেগ 3 মিটার পার সেকেন্ড, তাহলে বলো তো এইটাকে কি লেখা যাবে? ওয়াই অক্ষ বরাবর বেগ যদি 3 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এইটাকে কি লেখা যাবে? সবাই একটু বলো তো। যদি এখন বলে ওয়াই অক্ষ বরাবর বেগ 3 মিটার পার সেকেন্ড, এইটাকে আমরা কি বলতে পারবো? নিজেরা একটু উত্তর দাও তো, একটু আমি তোমাকে হেল্প করি। মানটা কত? মানটা হচ্ছে 3, মান লিখে ফেললাম। এইবার কি লিখতে হবে? এবার লিখতে হবে দিক। এইবার কি লিখতে হবে? এইবার লিখতে হবে দিক। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি দিকটা লিখতে চাই, তাহলে এবার কোন দিকে যাচ্ছে? ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে এইটার সাথে কে আসবে? ওয়াই অক্ষ বরাবর আসছে জে ক্যাপ। আর আমরা তারপরে এককটা লিখে দিলাম মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ার থাকলে কিলোমিটার পার আওয়ার লিখবো, যেটা থাকবে সেটা লিখবো। সো দেখো এটাকে আমরা কি লিখতেছি, এটাকে আমরা লিখতেছি 3 জে ক্যাপ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আর এই যে আমি বারবার বলতেছি, এই যে মাথার উপরে এই চিহ্নটার জন্য, মাথার উপরে এই যে চিহ্ন, এটাকে আমরা বলি হচ্ছে ক্যাপ বা হ্যাট। এই চিহ্নটার নাম কি? চিহ্নটার নাম হচ্ছে ক্যাপ বা হ্যাট। সো বলতেছি জে ক্যাপ অথবা জে হ্যাট। এই যে মাথার উপর একটা টুপির মতন পড়ে আছে। ক্লিয়ার? শশী, তুমি যদি এখন নোট করো সেটাই সবচেয়ে ভালো। এতটুকু তো বুঝতে পারছি। এইবার তাহলে তোমরা আমাকে একটু বলবা, এইবার একটু ভালো করে শোনো, এইবার সবাই একটু ভালো করে শোনো, এবার সবাই একটু ভালো করে শোনো। ধরো আগের মতন এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এইবার আমি বললাম কি, এইবার আমি বললাম একটা বস্তু এই দিকে যাচ্ছে, কত বেগে যাচ্ছে? ধরো কথার কথা আমি বলে দিলাম 10 মিটার পার সেকেন্ড। কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে এই বরাবর যাচ্ছে। কোনো সমস্যা আছে এটা বললে? এটা বললে তো কোনো সমস্যা নেই। আমি কি বললাম এবার? এই বস্তুটার বেগ 10 মিটার পার সেকেন্ড, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ? এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ। এখন বলতো এইটা কি সরাসরি এক্স অক্ষ বরাবর আছে? তাহলে বলতো এইটাকে আমি কি এখন সরাসরি v ইকুয়াল টু 10 আই ক্যাপ লিখতে পারবো, নাকি আমি v ইকুয়াল টু 10 জে ক্যাপ লিখবো? বলতো কোনটা লিখবো? এইটা ইকুয়াল টু কি আমি v10 আই ক্যাপ লিখবো, আমি এইটা ইকুয়াল টু v10 জে ক্যাপ লিখবো? তোমরা আমাকে একটু বলো। যে আগের গুলি তো আমরা বুঝলাম যে এই দুইটার ক্ষেত্রে দুইটা বলছি। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই বস্তুটা এই বরাবর যাচ্ছে, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রিতে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি লিখব বলতো? এইটার ক্ষেত্রে আমরা কি লিখব বলতো? এই দুইটার একটাও কি আমরা লিখতে পারবো? এই দুইটার একটাও কিন্তু আমরা লিখতে পারবো না, রাইট? একটাও কিন্তু আমরা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ দেখো এটা তো এক্স অক্ষ বরাবরও যাচ্ছে না, ওয়াই অক্ষ বরাবরও যাচ্ছে না। দেখো অনেকে কিন্তু বলতেছো 10 আই ক্যাপ, বাট আপন দেবনাথ কিন্তু বলছে একটাও না, কোনোটাই না বলছে। বাট অনেকে কিন্তু বলতেছো 10 আই ক্যাপ। কিন্তু দেখো 10 আই ক্যাপ কেন বলবো? ও কি এক্স অক্ষ বরাবর যাচ্ছে? ও তো এক্স অক্ষ বরাবর যাচ্ছে না, ও এই বরাবর যাচ্ছে। তাহলে দেখো আমি এই দুইটার কোনোটাই লিখতে পারবো না। তাহলে আমি লিখবো কিভাবে? আসো সেই লেখার টেকনিকটা আমরা দেখি। আগে বুঝছি আমরা এটা কোনোটাই লিখতে পারবো না কেন। এখন দেখো ছোট্ট একটা কনসেপ্ট কাজে লাগাও। আমি ধরো এই বিন্দুটাতে পৌঁছাইতে চাই, ধরো এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই বিন্দুটাতে পৌঁছাইতে হইলে, আচ্ছা সানজিদা অনেক একটা অ্যান্সার দিচ্ছে কিন্তু উত্তরটা হয় নাই। আমি বলতেছি উত্তরটা কি হবে। দেখো তুমি যদি এই বিন্দুটাতে পৌঁছাইতে চাও, বলো তো এই বিন্দুটাতে তুমি কিভাবে পৌঁছাইতে পারবা?
এই বিন্দুটাতে তুমি কিভাবে পৌঁছাইতে পারবা। আচ্ছা, অনেকে অনেক রকম অ্যান্সার প্রেডিক্ট করতেছো, বাট একটু ধৈর্য ধরো, আমি তোমাদের বলতেছি এইটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো। ঠিক আছে, অরূপ বড়ুয়া তোমাকে বলতেছি কি লিখতে পারবো, আগে তোমরা আগে উত্তর দাও। এই বিন্দুতে তুমি যদি পৌঁছাইতে চাও কিভাবে পৌঁছাবা বলতো। এই বিন্দুতে পৌঁছাইতে চাইলে আগে তোমাকে এক্স অক্ষ বরাবর কিছুটা রাস্তা আসতে হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর কিছুটা রাস্তা যাইতে হবে, তাই না? আমরা ছোটবেলায় গ্রাফ আঁকছি না, এক্স অক্ষ বরাবর যাইতে হবে, ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে, তাহলে তুমি এই বিন্দুতে পৌঁছাইতে পারবা। আচ্ছা, অনেকে এখন একটু শোনো, অনেকে অনেক উত্তর দিয়ে দিছো, ম্যাক্সিমামের উত্তর হয় নাই, তাহলে একটু শুনে নাও উত্তরটা কি হবে, আমি অ্যান্সারটা দিচ্ছি এখনই। এই বিন্দুতে পৌঁছাইতে হইলে তোমাকে আগে এক্স অক্ষ বরাবর যাইতে হবে, ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে। মানে খেয়াল করে দেখো, তুমি যখন এই পয়েন্টে পৌঁছাও, তুমি এক্স অক্ষ বরাবর যেমন যাও, তুমি কিন্তু ওয়াই অক্ষ বরাবরও যাও, রাইট? ওয়াই অক্ষ বরাবরও যাও। এটা তো বুঝতে পারছি, আমরা ছোটবেলায় গ্রাফ আঁকতাম না, এই বিন্দু কি তুমি সরাসরি এঁকে ফেলতা, নাকি তুমি আগে এক্স অক্ষ বরাবর আঁকতা, ওয়াই অক্ষ বরাবর আঁকতা, তারপর আমরা এই বিন্দুটা পাইতাম, তাই না? তারপরে আমরা এই বিন্দুটা পাইতাম। ঠিক একইভাবে আমরা এই নলেজটাই এখানে কাজে লাগাবো। সেই নলেজটা কাজে লাগানোর আগে দেখো, আমি যদি তোমাকে বলি, আমি ধরো বলে দিলাম এইটার দৈর্ঘ্য হচ্ছে এস, আর আমি কয়েকটা পয়েন্টের নাম দিই, ধরো পয়েন্টের নাম দিলাম, এই পয়েন্টের নাম দিলাম ও, এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে বি। ঠিক আছে, এই পয়েন্টগুলির নাম দিলাম। দেখো তো আমি সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, এটা একটা সমকোণী ত্রিভুজ না, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি ধরে নিলাম এই কোণের মানটা থিটা আর এই কোণটা আমার 90 ডিগ্রি। যদি তাই হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যায়, সাইন থিটা ইকুয়াল টু লেখা যায় লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এবি, অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে ওবি। বা এইটা ইকুয়াল টু লেখা যায় কি, বা এইটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে, বা সাইন থিটা ইকুয়াল টু আমি সরাসরি লিখতে পারি এবি মানে কি, এবি মানে হচ্ছে ওয়াই, ওবি মানে কি, ওবি মানে হচ্ছে এস। তাহলে খেয়াল করে দেখো, ওয়াই ইকুয়াল টু লেখা যায় এস সাইন থিটা। তাহলে দেখো তুমি কার মান বের করে ফেলতে পারবা, তুমি ওয়াই এর মান বের করে ফেলতে পারবা। একইভাবে আমি যদি এস এর মান বের করতে চাই, আমরা কি আনবো, আমরা আনবো কস, আমরা আনবো কি, আমরা আনবো কস থিটা। তাহলে কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা, ভূমি হচ্ছে এক্স, অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এস। তাহলে এক্স ইকুয়াল টু কি লেখা যায়, এক্স ইকুয়াল টু লেখা যাবে এস কস থিটা। এক্স ইকুয়াল টু কি লেখা যাবে, এক্স ইকুয়াল টু লেখা যাবে এস কস থিটা। এতটুকু বুঝতে পারছি কিনা আমাকে একটু বলো। জাস্ট ত্রিকোণমিতি ব্যবহার করছি, জাস্ট ত্রিকোণমিতি ব্যবহার করে আমরা এটা লিখছি। ওয়াই বরাবরটা কি, এই যে ওয়াই বরাবর কি, ওয়াই বরাবর হচ্ছে এস সাইন থিটা, এক্স বরাবর কি, এক্স বরাবর হচ্ছে এস কস থিটা। বলো এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা, এতটুকু বুঝতে পারছি, একদম সহজ জিনিস। তাহলে এইবার একটু আসো, এইবার সবাই এই ছবির দিকে তাকাও, এই ছবির দিকে তাকায় বলো, এই ছবির দিকে তাকায় বলো, তাহলে এতটুকু কি হবে, এতটুকু হবে 10 cos 30 ডিগ্রি, 10 cos 30 ডিগ্রি। আর এতটুকু কি হবে, এতটুকু হবে 10 sin 30 ডিগ্রি। এটা হবে 10 sin 30 ডিগ্রি, আর এটা কি হবে, এটা হবে 10 cos 30 ডিগ্রি, তাই না? দেখো তো এইবার সবাই চিত্রের দিকে তাকাও, এক্স অক্ষ বরাবর এইটা কত, অতিভুজটা কত, অতিভুজটা দেখো 10 দেয়া আছে, অতিভুজটা কত 10, থিটাটা কত দেয়া আছে, থিটাটা দেয়া আছে 30। তাহলে এটা কি হবে 10 cos 30, আর এটা কি হবে, এটা হবে হচ্ছে 10 sin 30। ক্লিয়ার? তাহলে আমি জাস্ট একটু মানগুলি বের করে ফেলি তো, দেখি কোনটার মান কত আসে। 10 cos 30, তাহলে এটার মান আসে হচ্ছে, আমি একটু ভেঙেই লিখি, এটার মান আসে হচ্ছে 8.66, আর এটার মান কত আসে, এটার মান আসে হচ্ছে 10 ইন্টু সাইন 30, তাহলে এটার মান আসে হচ্ছে 5। তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে 5। ক্লিয়ার? 30 ডিগ্রি কেন, এই যে কোণের মানটা 30 দেয়া আছে, এই যে দেখো, দেখো কোণের মানটা কত দেয়া আছে, কোণের মান 30 দেয়া আছে, এই যে, আর এই জায়গায় ছিল কি থিটা,
সো থিটার জায়গায় আমরা কি বসাইলাম, থিটার মান, এই যে থিটার মান প্রশ্নে দেয়া 30 ডিগ্রি বসাই দিচ্ছি। ক্লিয়ার? আমরা বসাই দিচ্ছি। তাহলে এই যে এই দুইটা আসছে। তাহলে দেখো তো এইবার আমরা লিখতে পারি কিনা। তাহলে এই বেগটাকে আমরা চাইলে লিখতে পারবো, এই বেগটাকে আমরা চাইলে কিভাবে লিখতে পারবো, যে বেগের মানটা হবে তাহলে 8.66 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ, এই পুরাটা মিটার পার সেকেন্ড। পুরাটাকে আমরা কি লিখলাম, মিটার পার সেকেন্ড লিখলাম। দেখো এই লাইনটা কিভাবে লিখলাম বলো তো, 8.66 কোন দিকে, 8.66 হচ্ছে এক্স অক্ষে, এক্স অক্ষ বরাবর। কস কেন? রেজাউর রহমান তুমি চিত্রের দিকে তাকাও, রেজাউর রহমান তুমি আগে এখানে তাকাও। আমি যখন এক্স এর মান বের করতে চাইছি, এক্স মানে কি এই বরাবর, এক্স অক্ষ বরাবর, আমি যখন এক্স এর মান বের করতে চাইছি দেখো তো কি আসছে, কজ আসছে। এই যে একটু এখানে তাকাও, এই কারণে তো আগে এটা দেখাই নিলাম, দেখো কি আসছে, কজ আসছে। আর আমি যখন ওয়াই এর মান বের করতে চাইলাম তখন কি আসছে, সাইন আসছে। এই কারণে আমি, আচ্ছা তাসনিমা জানতে চাচ্ছে 5 × √3 রাখলে হবে কিনা, হ্যাঁ রাখলে হবে। তাহলে দেখো এই বরাবর, এই বরাবর তো আছে কি এক্স অক্ষ বরাবর, তাহলে কাকে আনলাম, কস কে আনলাম। আর এইটা কোন বরাবর আছে, এটা তো আছে ওয়াই অক্ষ বরাবর, কাকে আনছি, সাইন কে আনছি। তাহলে এইবার তোমরা আমাকে বলো তো, যে কোনো বেগ দেয়া থাকলে আমি কি এই ফরম্যাটে আনতে পারবো না? এই ফরম্যাটে তুমি যদি আনতে পারো তোমার ম্যাথ শেষ, তুমি একদম সহজে ম্যাথ করে ফেলতে পারবা। ভরবেগের সংরক্ষণশীলতা এস নিলাম কেন, কোথায় এস নিলাম কেন, আমি তো ত্রিকোণমিতির সূত্র খাটাইছি, আমি ধরে নিছি অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য এস বা অতিভুজের দৈর্ঘ্যটা দেয়া আছে, সেটাকে আমি ধরে নিছি এস, যে অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে এস, তো সেটাকে আমরা এস বলছি। বুঝতে পারছি? এটা কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, অন্তর্দাস? হ্যাঁ এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা মিশু, মারুফা মিশু বুঝতে পারছি, এস আমরা ধরে নিছি যে এই দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা হচ্ছে এস, ধরো দেয়া ছিল। সো এই জায়গায় হচ্ছে অতিভুজটা কত, এই যে অতিভুজটা 10, সো এস এর জায়গায় কি বসাইছে, 10 বসাইছে, এখানে সাইন আর এখানে কস। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে এইবার আসো এই কনসেপ্টটা আমরা এখন ম্যাথে কাজে লাগাই। এই কনসেপ্টটা আমরা এবার কোথায় কাজে লাগাবো, এই কনসেপ্টটা আমরা এবার ম্যাথে কাজে লাগাবো। ক্লিয়ার? সবাই আমাকে একটু বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই আমাকে একটু বলো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এই পর্যন্ত ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় এই কনসেপ্টটাই আমরা এখন কি করব, ম্যাথে কাজে লাগাবো। আমাকে যদি সরাসরি বলে দেয় এক্স অক্ষ বরাবর, তাহলে তো আমি সরাসরি লিখবো আই ক্যাপ। আমাকে যদি বলে দেয় ওয়াই অক্ষ বরাবর, আমি সরাসরি লিখে দিব জে ক্যাপ। কিন্তু আমাকে যদি সরাসরি এক্স অক্ষ ওয়াই অক্ষ না বলে এরকম থিটার মান বলে দেয়, তাও আমরা বের করে নিতে পারবো। ক্লিয়ার? তাও আমরা কি করতে পারবো, তাও আমরা বের করে নিতে পারবো। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা আমাদের একটা ম্যাথ করে ফেলি। দেখো এই ম্যাথটা আমরা আগে একটু পড়ি, দেখি কি কি বলা আছে। দেখো আমার সাথে সাথে সবাই একটু পড়ো। বলছে 5 কেজি ভরের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর এসে, তাহলে আসো আগে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ এগুলি এঁকে নেই। আমরা আগে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকে নেই। এটা আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। দেখো 5 কেজি ভরের একটা বস্তু আছে, তাহলে আসো আমরা একটা বস্তু এঁকে ফেলি, যেই বস্তুটার ভর হচ্ছে 5 কেজি। এই ভরের বস্তুটা কোন দিকে যাচ্ছে, এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এক্স অক্ষ বরাবর যাচ্ছে 5 কেজি ভরের বস্তু। কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে। সো আমরা বেগটা লিখে ফেলি, 2 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর যাচ্ছে। ভালো কথা। 3 কেজি ভরের আরেকটি স্থির বস্তুকে ধাক্কা মারে, তাহলে এইখানে ধরো একটা বস্তু ছিল যে বস্তুটার ভর হচ্ছে 3 কেজি, বাট এই বস্তুটা ছিল স্থির, সো লিখে ফেললাম 0 মিটার পার সেকেন্ড। দেন 5 কেজি ভরের বস্তুটা এসে 3 কেজি ভরের বস্তুকে ধাক্কা মারছে। ধাক্কা মারার পর 5 কেজি ভরের বস্তু এক্স অক্ষের সাথে, আচ্ছা একটু লিখে দেই, 5 কেজি ভরের বস্তু এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। তাহলে আসো আমরা একটু লিখে ফেলি। ধাক্কা মারার পর কি ঘটনা ঘটছে, নিচের দিকে কোন ক্যাপ, আচ্ছা সেটার উত্তর আমি দিচ্ছি, আগে এটা একটু বুঝে নিই। ধাক্কা মারার পর দেখো, ধাক্কা মারার পর 30 ডিগ্রি কোণে
1 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিচ্ছে। কে? 5 কেজি ভরের বস্তুটা। ঠিক আছে? আচ্ছা, ইশরাত জাহান বুশরা কিভাবে যোগ করতে হয় সেটাও আমি তোমাদের শিখাই দিব। কিভাবে যোগ করতে হয় সেটাও আমি তোমাদের শিখাই দিব। 30 ডিগ্রি 1 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিচ্ছে। তোমাকে বলছে 3 কেজি ভরের বস্তুটির বেগের মান কত এবং বেগের দিকটা কত, এটা বের করো। সবাই কোশ্চেনটা বুঝতে পারছি? আমি আরেকবার একটু রিক্যাপ করি। 5 কেজি ভরের একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর আসতেছে, ভালো কথা। 3 কেজি ভরের বস্তুটি স্থির ছিল, দেন 5 কেজি ভরের বস্তুটা 3 কেজিকে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পর 5 কেজি ভরের বস্তুটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে রওনা দিছে। তোমার কাছে জিজ্ঞেস করছে কি? তোমার কাছে জিজ্ঞেস করছে 3 কেজি ভরের বস্তুটার বেগের মানটা কত, বেগের দিকটা কত। দ্যাট ইজ দ্য কোশ্চেন। তাহলে আসো আমরা আগে কয়েকটা জিনিস লিখে ফেলি। কোশ্চেনে কি কি দেয়া? আসো, কোশ্চেন অনুযায়ী আমি প্রথমে লিখতে পারি কি, M1 এর মান কত? M1 এর মান হচ্ছে 5 কেজি। আমি তারপর লিখে ফেললাম M2 এর মান কত? M2 এর মান হচ্ছে 3 কেজি। এইবার তোমরা আমাকে বলবা U1 এর মান কত, U2 এর মান কত। দেখি কে কে বলতে পারো, বলো তো U1 এর মান কত এবং U2 এর মান কত। দেখো U2 এর মানটা বলা সহজ, এই বস্তুটি স্থির ছিল না, সো U2 এর মান কত? U2 এর মান 0 মিটার পার সেকেন্ড, লিখে ফেললাম। তোমরা বলো U1 এর মান কত? তোমরা সবাই বলবা U1 এর মান 2, কিন্তু আমি বলবো কি U1 এর মান 2 না, U1 এর মান হচ্ছে 2 i ক্যাপ মিটার পার সেকেন্ড। সবাই বলো বুঝছি কিনা, সবাই বলো বুঝছি কিনা। কেন আই ক্যাপ লিখলাম? এই যে এক্স অক্ষ বরাবর যাচ্ছে। আর কেন উপরে এই বার সাইনটা দিলাম? কারণ এটা ভেক্টর রাশি, এগুলি স্কেলার রাশি। দেখো ভর স্কেলার রাশি, এটা স্কেলার রাশি, সো দেখো এগুলির উপর বারটার দেই নেই। এটা যেহেতু ভেক্টর রাশি, সো এর উপরে কি দিছি? এর উপরে বার দিছি। সো এটাকে আমরা কি লিখতেছি? 2 i ক্যাপ মিটার পার সেকেন্ড। আর U2 কে লিখতেছি কি? U2 কে লিখতেছি 0 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আপন দেবনাথ, ইয়েস একই। সবাই বলে এটা বুঝতে পারছি কিনা? মাত্র বুঝাই আসলাম, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ দিচ্ছি। আর দেখো জিরো কি? জিরোর তো আর কোনো দিক টিক নেই, ও তো জিরো, এই কারণে এটা দিক টিক লাগবে না, জাস্ট 0 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে বের করতে বলছে কি? তোমাকে বের করতে বলছে V2 ইকুয়াল টু কত? V2 মানে 3 কেজি ভরের বস্তুটা কোন দিকে যাবে, V2 টা বের করতে হবে। ফাহমিদা আক্তার কোনটা বোঝো নাই? আই ক্যাপের আগে না, অরূপ বড়ুয়া কেন নেগেটিভ হবে? ও তো এইদিকে যাচ্ছে, ও তো এক্স অক্ষের পজিটিভ দিকে যাচ্ছে, ও তো এইদিকে যাচ্ছে না। আমি আঁকছি ওকে এই জায়গায়, আমি যদি ওকে এখানে আঁকতাম তাহলে তোমার কনফিউশন হইতো না। তুমি জাস্ট দেখো যাচ্ছে কোন দিকে, ডান দিকে যাচ্ছে, সো নেগেটিভ হবে না, পজিটিভই হবে। বুঝছে অরূপ দাস, সরি অরূপ বড়ুয়া? ক্লিয়ার? আরেকবার চিত্রটা বুঝাই দেন, আরেকবার চিত্রটা বুঝাচ্ছে। 5, এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। নিজের একটু দেখো, 5 কেজি ভরের বস্তুটা 2 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে কোন বরাবর? এক্স অক্ষ বরাবর। এই জায়গায় একটা 3 কেজি ভরের বস্তু ছিল 0 মিটার পার সেকেন্ড স্থির অবস্থায়, দেন 5 কেজি ভরের বস্তুটা এটাকে গিয়ে আঘাত করলো। সবুজ কালার দিয়ে যেগুলি আঁকছি এগুলি হচ্ছে সংঘর্ষের পূর্বে, আর এই লাল কালার দিয়ে যেগুলি আঁকছি এগুলি হচ্ছে সংঘর্ষের পরে। এরা গিয়ে সংঘর্ষে লিপ্ত হইল। সংঘর্ষে লিপ্ত হওয়ার পর কি হইল? সংঘর্ষে লিপ্ত হওয়ার পর 5 কেজি ভরের বস্তুটা এক্স অক্ষের সাথে, দেখো এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গেছে। আমার এই 3 কেজি ভরের বস্তুটা কোন দিকে যাবে, কত বেগে যাবে, এটা বের করতে হবে। ক্লিয়ার? এইবার আসো, জিজ্ঞেস করছে V1 কত, তাহলে বলো V1 এর মানটা কত হবে? দেখো তো V1 এর মানটা আমরা কোন কনসেপ্ট দিয়ে বের করব? আসো দেখো তো, আমি যদি তোমাদের এইখানে একটু দেখাই, কোনটা দিয়ে দেখাই? এটা দিয়ে দেখাই, এইটা দিয়ে দেখাই। বলো তো এক্স অক্ষ বরাবর কি হবে? এক্স অক্ষ বরাবর হবে 1 cos 30 ডিগ্রি, আমাদের মাত্র দেখে আসা কনসেপ্ট। ওয়াই অক্ষ বরাবর কি হবে? ওয়াই অক্ষ বরাবর হবে 1 sin 30 ডিগ্রি। তাহলে আমরা দেখি কত আসছে, তাহলে আমরা একটু দেখে আসছি কত আসছে। তাহলে এটা আসবে হচ্ছে 0.86, আর এটা আসবে কত? এটা আসবে হচ্ছে sin 30, তাহলে এটা আসবে হচ্ছে 0.5। তাহলে দেখো তো V1 ইকুয়াল টু কত হবে? 0.86 i ক্যাপ প্লাস 0.5 j ক্যাপ, আর এর উপরে আমি একটা
বার সাইন দিয়ে দিলাম। বলো তো বুঝতে পারছি কিনা? V2 এর আছে তাসনিম, V2 বের করতে হবে, V2 নাই কিন্তু, এই যে V2 বের করতে হবে, আর V1 এর মানটা আমরা লিখলাম। কোন কনসেপ্ট কাজে লাগাই? মাত্র যেই কনসেপ্টটা তোমাদেরকে দেখায় আনলাম, দেখো মাত্র যেই কনসেপ্টটা দেখায় আনলাম সেই কনসেপ্টটা কাজে লাগায় আমরা কি করলাম? V1 এর মানটা লিখে ফেললাম। কারণ দেখো তো শুধু x অক্ষ বরাবর না y অক্ষ বরাবর না, তো এমনি যাচ্ছে, তাহলে কি থাকবে? ওর x অক্ষ বরাবর একটা মান থাকবে, y অক্ষ বরাবর একটা মান থাকবে। সবাই আমাকে একটু বলো এইটা লেখা বুঝতে পারছি কিনা, V1 লেখা বুঝতে পারছি কিনা? সামিয়া আহমেদ, হ্যাঁ ইনশাল্লাহ শেষ করে দিব। বুশরা ইসলাম বলতেছে বুঝি নাই। দেখো বুশরা ইসলাম, এই কনসেপ্টটা যদি বুঝে থাকো, আমি তো এই কনসেপ্টটা কাজে লাগাই কি করলাম? এই কনসেপ্টটা কাজে লাগাই দেখলাম এই বরাবর তো 1, তাহলে এই বরাবর কত? এই যে যেহেতু x অক্ষ বরাবর সো cos, আর এটা যেহেতু y অক্ষ বরাবর সো কি sin। দেন এই দুইটা লিখে আমরা V1 লিখে ফেললাম। আমাদের কাজ এখন শেষ। এখন আমাদের কাজ ফর্মুলাটা অ্যাপ্লাই করা। আমাদের ফর্মুলা জানো কি? আমাদের ফর্মুলা হচ্ছে m1 u1, এই যে উপরে বার দিলাম, m2 u2 বার m1 v1 প্লাস m2 v2 লিখে ফেললাম, m2 v2। তাহলে m1 এর মানটা বসাই দিই। m1 এর মান কত? m1 এর মান হচ্ছে 5 ইনটু u1 এর মান কত? দেখো u1 এর মান হচ্ছে 2 ইনটু i ক্যাপ, যেমনে আছে এমনে বসাই দিচ্ছি। m2 এর মান হচ্ছে 3, u2 এর মান হচ্ছে 0, বসাই দিলাম। m1 এর মান কত? m1 এর মান হচ্ছে 5, v1 এর মান মাত্র বের করলাম, v1 এর মান কত? 0.86 i ক্যাপ প্লাস 0.5 j ক্যাপ প্লাস m2 টা বসাই, m2 হচ্ছে 3, আর v2 টা কি করতে হবে? v2 টা আমাকে বের করতে হবে। এক্সামে কি চিত্র আঁকতে হবে? এক্সামে যদি চিত্র এঁকে নাও তোমার জন্য সুবিধা হবে। S1 হলো কেন মনিকা? এই যে 1 মিটার পার সেকেন্ড দেয়া আছে, এটা 1 মিটার পার সেকেন্ড না? এই যে এটা তো কোশ্চেনে দেয়া আছে, এই যে দেখো কোশ্চেনটা পড়ো, কোশ্চেনে দেখো দিয়ে দেয়া আছে 1 মিটার পার সেকেন্ড। এই যে এই বরাবর 1, তার মানে এই অতিভুজটা বা এসটা কত? এসটা হচ্ছে 1। মনিকা বুঝতে পারছি? স্লাইডটা কি গ্রুপে পোস্ট করে দিব? হ্যাঁ ইনশাআল্লাহ আমি স্লাইডটা গ্রুপে পোস্ট করে দিব। রীতা দাস, এক্সামে কোশ্চেন এঁকে নিলে তোমার নিজের সুবিধা হবে। ক্যালকুলেটর কাজ করতেছে না। আহমেদ শাফি, তোমার ক্যালকুলেটরটা এখন আমি ঠিক করতে পারবো না। তাহলে দেখো আমরা সবগুলি মান বসাই দিছি, জাস্ট দেখো মানগুলো বসাই দিছি। এখন আসো বাকি কাজ করে ফেলি। তাহলে দেখো বাম পক্ষে কি আসবে? 5 ইনটু 2 করলে কত হয়? 5 ইনটু 2 করলে হবে 10 i ক্যাপ। এটা তো 0, সো এটা লিখলাম না। এটাকে যদি গুণ দেই তাহলে দেখো তো কত হবে? 5 ইনটু 0.86, তাহলে 5 ইনটু 0.86, তাহলে এটা হবে হচ্ছে 4.3 i ক্যাপ প্লাস 5 ইনটু 0.5, 5 ইনটু 0.5, সরি, তাহলে এটা হবে কত? এটা হবে হচ্ছে 2.5 j ক্যাপ প্লাস 3 ইনটু v2, যেমন আছে তেমন রেখে দিলাম। এখন এদেরকে এই পাশে নিয়ে আসি, এদেরকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে দেখো তো কি হবে? 10 i ক্যাপ মাইনাস 4.3 i ক্যাপ মাইনাস 2.5 j ক্যাপ ইকুয়াল টু 3 v2। জাস্ট এই টার্মগুলিকে বাম পক্ষে নিয়ে আসলাম। এবার v1 যোগ কেন করছেন তাসনিম সুলতানা? এইভাবে আমাদের লিখতে হয়, এটা হচ্ছে আমাদের রুল। সো আমাদের এইভাবে কি করতে হয়? দেখো তুমি এই 1 পাবা কিভাবে? আগে এতটুকু যাইতে হবে, তারপর এতটুকু গেলে তুমি এখানে পৌঁছাইতে পারবা। তাহলে এইটা যোগ এইটা, সেই কনসেপ্ট অনুযায়ী আমি কি লিখতেছি? এইটা যোগ এইটা, বুঝতে পারছি? ওকে, তাহলে এবার একটু খেয়াল করো। তাহলে এবার আমরা এইটা থেকে এইটা বিয়োগ করি। এইবার দেখো বিয়োগ কিভাবে করতে হয়, যারা জানো খুব সহজ জিনিস, যারা জানো না তাদেরকে বলি। আই যুক্ত টার্মগুলিকে একসাথে যোগ বিয়োগ করতে হয়, জে যুক্ত টার্মগুলিকে একসাথে যোগ বিয়োগ করতে হয়। তাহলে দেখো এই দুইটাকে আমরা বিয়োগ করব। তাহলে এই দুইটাকে বিয়োগ করলে কত হবে? 10 মাইনাস 4.3, তাহলে আসবে কত? আসবে হচ্ছে 5.7 i ক্যাপ, আর এটা যেমন আছে তেমন, মাইনাস 2.5 j ক্যাপ ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 3 v2। তাহলে v2 ইকুয়াল টু কি হবে? 3 কে এই পাশে পাঠাই দিই। 3 কে যদি এই পাশে পাঠাই তাহলে কত হবে? 5/7 ডিভাইডেড বাই 3 i ক্যাপ মাইনাস 2.5 ডিভাইডেড বাই 3 ইনটু j ক্যাপ ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে v2। তাহলে এবার জাস্ট আমি একটু লিখে ফেলি। তাহলে v2 ইকুয়াল টু কত আসবে? v2 ইকুয়াল টু আসবে হচ্ছে
5.7 ডিভাইডেড বাই 3, 5.7 ডিভাইডেড বাই 3, তাহলে এটা আসবে হচ্ছে 1.9 আই ক্যাপ মাইনাস 2.5 ডিভাইডেড বাই 3, তাহলে এটা আসবে হচ্ছে 0.833 জে ক্যাপ। এই যে দেখো আমরা বের করে ফেললাম, এইটাই কি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি, এটাই কি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা সবাই আমাকে একটু বলো এটা আমরা বুঝতে পারলাম কিনা। দেখো তো কত সহজ ম্যাথ, বুঝতে পারছি? আমার শুরুর যে কাজটা কি, আমার শুরুর কাজটা জাস্ট এটা করে নেয়া, এটা করে নিলেই বাকিটা দেখো তুমি করে ফেলতে পারবা। বাকিটা কিন্তু তুমি কি করতে পারবা, করে ফেলতে পারবে। দেখো জাস্ট আমি পুরাটা ক্যালকুলেশন করে দেখাইছি। তাহলে V2 এই জায়গায় কিন্তু কি আছে, মান এবং দিক দুইটাই আছে। অর্ঘ্য, অর্ঘ্য কোন লাইনটা আবার বুঝাবো, এই যে 3 কে এই পাশে পাঠাই দিলাম, তাহলে দুইটার নিচেই চলে যাবে না, গুণ যদি হয় তাহলে 3 দিয়ে তো দুইটাই গুণ, 3 কে যদি পাঠাই দেই ভাগে তাহলে দুইটার নিচেই 3 আসবে না, 5.7 ডিভাইডেড বাই 3 মাইনাস 2.5 ডিভাইডেড বাই 3 জে ক্যাপ, এই যে দুইটার নিচেই আসছে 3, তাহলে এটা কি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্ঘ্য বুঝতে পারছি? সাথে আই হ্যাড, ওকে লাস্ট একটা ম্যাথ করাবো, এই ম্যাথটা করলেই আমাদের ক্লাসটা শেষ। দেখো একটা কনসেপ্টের অ্যাটলিস্ট দুইটা ম্যাথ করতে হয়। আই ক্যাপ জে ক্যাপকে এভাবে রেখে দিব, এভাবে রেখে দিলেও পারো, পরবর্তীতে তুমি মান আর দিক আলাদাভাবে বের করলেও পারো, এতটুকু রেখে দিলেও কোনো সমস্যা নাই। তাহলে এইবার একটু খেয়াল করো, যারা হচ্ছে জিজ্ঞেস করতেছিলা কিভাবে হচ্ছে ব্যাচ আমরা কোর্সটা কিনবো। দেখো আমাদের ফিজিক্স অনলাইন ব্যাচে আমি হচ্ছে আমাদের কোর্স টিচার হিসেবে আমরা দুইজন থাকবো, জাস্ট আমি একটু বলে দিই। এবং দেখো এই জায়গায় কিন্তু তোমাদের ডিসকাউন্টের ব্যাপার আছে, আমি ডিসকাউন্টের একটা কোড দিয়ে দিব, আমি তোমাদের জন্য ডিসকাউন্ট কোডটা নিয়ে আসছি। সো তোমাদের রিফাত ভাইয়া থাকবে এবং আমি তোমাদের তৌহিদ ভাইয়া কিন্তু ইনশাল্লাহ তোমাদের সাথে অনলাইন ব্যাচে থাকবো। আচ্ছা 3 নাম্বার লাইন বুঝি নেই, আরেকবার দেখাচ্ছি, বাট এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো আমাদের ফিজিক্স সাইকেল 1 থেকে 4 মানে টোটাল 4টা সাইকেল, টোটাল, আচ্ছা সবার অ্যান্সার গুলি দিচ্ছি, টোটাল 4টা সাইকেল, টোটাল যে 4টা সাইকেল অর্থাৎ টোটাল 4টা সাইকেল আমরা 16 মাস, কতদিন সময় লাগবে আমাদের, 16 মাস সময় লাগবে। 16 মাসে আমরা ফুল কমপ্লিট করবো, একদম ফুল, ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার, ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার। দেখো এত কিছুর কোর্স প্রাইস মাত্র 6,750, কিন্তু এটা কিন্তু 6,750 কিন্তু 1 মাস না, 16 মাস, তার মানে মাসে কয় টাকা আসছে দেখো, 6,750 ডিভাইডেড বাই 16, তার মানে মাসে আসে মাত্র 421 টাকা, 450 না 421 টাকা। কিন্তু দেখো তোমাদের জন্য এই কোর্সটা 5,000 টাকা হবে যদি তুমি এই প্রোমো কোডটা ইউজ করো। এই যে দেখো আমার নাম তৌহিদ, TAUHID, তারপর HSC 27, সবাই এটার একটা স্ক্রিনশট তুলে নাও। এই প্রোমো কোডটা যদি ব্যবহার করো তোমরা, তাহলে এই কোর্সটা কিন্তু 5,000 টাকায় পেয়ে যাবা। তাহলে দেখি প্রাইস কত আসে, 5,000 ডিভাইডেড বাই 16, তার মানে কোর্সের ফি, তার মানে তোমার মাসে কিন্তু আসে তখন মাত্র 312.5 টাকা পার মান্থ। দেখো কত কম, মানে প্রতি মাসে কিন্তু তাহলে হিসাবে আসে 312 টাকা। এটা কখনো সম্ভব ভাবা যায় যে 312 টাকায় তুমি একটা মানে সায়েন্সের একটা সাবজেক্টের মানে পড়তেছো? সো দেখো সবাই এই কোডটা একটু মনে রাখো এবং খাতায় লিখে রাখো, বা এইটার একটা স্ক্রিনশট তুলে রাখো, এটার একটা স্ক্রিনশট তুলে রাখো এবং এই প্রোমো কোডটা মাথায় রাখো যে তৌহিদ HSC 27। ডান, ডান, স্ক্রিনশট তুলছি। শাইলা চৌধুরী বলতেছে ভালো পড়ান, থ্যাংক ইউ শাইলা। ওকে আচ্ছা এরপর আমি একটু দেখাই। আর তুমি যদি একসাথে PCMB করতে চাও, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এন্ড বায়োলজি, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি একসাথে যদি করতে চাও, তাহলে দেখো আমাদের 4টা সাইকেলের কোর্স ফি হচ্ছে 15,500, আর ডিসকাউন্টে তুমি এই কোডটা ইউজ করবা PCMB 27, এই কোডটা ইউজ করলে কিন্তু তুমি 14,500 টাকায় পেয়ে যাবা, 14,500 টাকায় কিন্তু পেয়ে যাবা, 14,500 টাকায় কিন্তু তুমি পেয়ে যাবা। ক্লিয়ার? তাহলে এটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবং তোমার যদি মনে হয় যে না আমার ফিজিক্স ক্লাস করে তোমার ভালো লাগছে, তুমি জাস্ট ফিজিক্স কোর্সটা কিনবা, তাহলে কিন্তু তুমি 5,000 টাকায় কিন্তু একদম 16 মাস মানে তোমার ফুল সিলেবাস, ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারের সবগুলি অধ্যায়, এক্সাম মডেল টেস্ট সবকিছু সহ, কিউএনএ ক্লাস আছে তোমাদের জন্য, অর্থাৎ প্রত্যেক সপ্তাহতে আমরা একটা কিউএনএ ক্লাস নেই, অর্থাৎ তুমি জুমে জয়েন করে তুমি হচ্ছে যে কোনো কোশ্চেন করতে পারবা। পাশাপাশি আমাদের ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে, সেই ফেসবুক গ্রুপে তুমি যে কোনো টাইমে আমাদের কোশ্চেন মানে পোস্ট করে রাখলে আমরা
যখনই সময় পাই আমরা ওইগুলির উত্তর দিয়ে দিই, আর আমাদের তো রেগুলার লাইভ ক্লাস থাকবেই, বুঝতে পারছি? ওকে, তাহলে এবার একটু আসো যারা এই জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন করতেছিলাম। 1 নাম্বার দেখে একজন বলছে 3 নাম্বার লাইন বুঝি নাই, 1 2 3। হ্যাঁ, 3 নাম্বার লাইনে তো জাস্ট আমি যোগ বিয়োগ করছি। 5 × 2 করলে কত, 10 i ক্যাপ, 3 × 0 করলে 0, সো এই টার্মটা বাদ, আর এইটার সাথে এইটা গুণ দিছি, তাই না? এই যে এটার সাথে এইটা গুণ, এটার সাথে এইটা গুণ, তাহলে এটার সাথে এইটা গুণ করলে এই যে 4.3 i ক্যাপ হইছে, 5 এর সাথে 0.5 গুণ করলে কত হইছে, 2.5 j ক্যাপ, প্লাস 3 × যা ছিল তাই, যা ছিল তাই, যা ছিল তাই আমরা লিখলাম। দেন আমরা বাকিটা তো ক্যালকুলেশন করছি। এবং একজন জিজ্ঞেস করছো আই ক্যাপ আর এই জে ক্যাপ এই দুইটা কেন যোগ বিয়োগ হয় না? তুমি জাস্ট দেখো আই ক্যাপ মানে কি, আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর, আর জে ক্যাপ মানে কি, জে ক্যাপ মানে ওয়াই অক্ষ বরাবর। সো তুমি এই দুইটাকে কি যোগ করতে পারবা? একটা যাচ্ছে এক্স অক্ষে আর একটা যাচ্ছে ওয়াই অক্ষে। আচ্ছা, এই অফার কতদিন পর্যন্ত থাকবে? তুমি ভেরি সুন কিনে ফেলো, এই অফারটা কিন্তু বেশি দিন থাকবে না। সবচেয়ে ভালো হয় তুমি যদি আজকে ক্লাস শেষেই কোর্সটা পারচেস করে ফেলো, ঠিক আছে? আজকে কোর্স মানে ক্লাস শেষেই যদি কোর্সটা পারচেস করো তাহলে কিন্তু এই সর্বোচ্চ ডিসকাউন্টটা পেয়ে যাবা। আচ্ছা, তাইবা ইসলাম, সামনের মাসে ভর্তি হইলে তুমি অনেক কিছু মিস করে ফেলবা, কারণ আমাদের কন্টিনিউয়াস লাইভ ক্লাস চলতেছে। তুমি সামনের মাসে ভর্তি হয়ে দেখবা কি তোমার অনেকগুলি ক্লাস জমা হয়ে আছে, রেকর্ডেড ক্লাস, অনেকগুলি ক্লাস জমা হয়ে আছে, তোমার নিজেরই সমস্যা হবে। যাই হোক, তাহলে আসো আমরা এখন নেক্সট ম্যাথে চলে যাই। অনেক কথাবার্তা বলে ফেললাম, এবার আসো আমরা একটু নেক্সট ম্যাথটা করি। এই ম্যাথটা আরো ইন্টারেস্টিং, ভালো করে খেয়াল করো, দেখি কি কি বলা আছে। একটি স্থির কণা, মানে আমরা একটু লিখে ফেলি, একটা কণা আগে স্থির ছিল, একটা কণা আগে স্থির ছিল, হঠাৎ বিস্ফোরিত হয়েছে, মানে ফেটে গেছে। হঠাৎ বিস্ফোরিত হয়ে অনলাইনে পড়লে কি অফলাইনে প্রয়োজন আছে? সেতু খাতুন, ইনশাল্লাহ তোমার আর অফলাইনে প্রয়োজন হবে না। আই হ্যাটের সাথে কি জে হ্যাট, না আই হ্যাট আর জে হ্যাট আমরা যোগ বিয়োগ করতে পারবো না। আই হ্যাটের সাথে আই হ্যাট, জে হ্যাটের সাথে জে হ্যাট, আই এর সাথে জে যোগ বিয়োগ গুণ মানে যোগ বিয়োগ আমরা করতে পারি না। আচ্ছা, আই হ্যাটের সাথে কি ধ্রুবক গুণ করা যাবে? মিশু, আমরা তো গুণ করছি, আই হ্যাটের সাথে তো গুণ করি নাই, এর সামনে যে কোফিসিয়েন্ট আছে তার সাথে গুণ করছি। এই যে 5 × 2 10, আই ক্যাপকে আই ক্যাপই রেখে দিছি, তারপর এটার সাথে এটা গুণ করছি, আই ক্যাপকে আই ক্যাপ রেখে দিছি, এটার সাথে এটা গুণ করছি, জে ক্যাপকে জে ক্যাপ রেখে দিছি, বুঝতে পারছি? আচ্ছা, কতদিন পর পর ক্লাস হয়? বুলবুল ইসলাম, সপ্তাহে 3 দিন ক্লাস হয়, লাইভ ক্লাস, ঠিক আছে? শনি সোম বুধ ফিজিক্স ক্লাস হয়। সাইকেল ছাড়া কেনা যাবে? হ্যাঁ, তুমি জাস্ট একটা সাইকেলও চাইলে কিনতে পারবা। 4টা সাইকেল কিনলে তোমার জন্য লাভজনক, একসাথে পুরাটা কিনে ফেললা, অথবা তুমি সাইকেল 1 কিনলা, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4 আলাদা আলাদাও কিনতে পারো। তাহলে আসো এবার আসো আমরা একটু এই ম্যাথটা করি। শুরুতে একটা বস্তু ছিল, এরপর টুকরা টুকরা হয়েছে কয় ভাগে? 3 ভাগে, 1 কেজি, 1 কেজি আর 3 কেজি। তাহলে শুরুতে ছিল কত? শুরুতে ছিল 5 কেজি, ঠিক আছে? এই যে 1 + 1 + 3, তার মানে 5 কেজি। মানে এই 5 কেজিটাই কি হয়েছে, এরকম 3টা টুকরায় বিভক্ত হয়েছে। আচ্ছা, তাহলে আমি আগে একটু এঁকে ফেলি, এটা হচ্ছে 3 কেজি, এটা হচ্ছে 1 কেজি, এটাও কত? এটাও হচ্ছে 1 কেজি। এই যে দেখো 3 টুকরায় ভাগ হয়ে গেছে। এরপরে দেখি কি বলছে, বিভক্ত হয়ে গেল। সমান ভর দুটি, উভয়ের বেগের মান 24 মিটার/সেকেন্ড। সমান ভর মানে কি? 1 কেজি আর 1 কেজি। ফাটার পর এরা তো ছুটে যাবে, বোম ফাটছে, বোম ফাটার পর টুকরাগুলি তো বিভিন্ন দিকে ছুটে যাবে। কত বেগে ছুটে যাচ্ছে? 24 মিটার/সেকেন্ড বেগে ছুটে যাচ্ছে। এইবার দেখো কি বলছে, তারা পরস্পরের সাথে সমকোণে চলতে থাকে। ভালো করে বোঝো, দেখো 1 কেজি ধরো রওনা দিছে এইদিকে, আর এই 1 কেজি রওনা দিছে এইদিকে 24 মিটার/সেকেন্ড, আর এইদিকে রওনা দিছে 24 মিটার/সেকেন্ড। তাহলে দেখো তো এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই কথাটাই প্রশ্নে বলা, যে সমান ভরের দুইটা বস্তু একই বেগে সমকোণে ছুটে যাচ্ছে, অর্থাৎ এই বস্তুটা এইদিকে ছুটে যাচ্ছে, এই বস্তুটা এইদিকে ছুটে যাচ্ছে। এই যে দেখো এদের মাঝখানের কোণ কত? এদের মাঝখানের কোণ হচ্ছে 90 ডিগ্রি, বুঝতে পারছি? 24 মিটার/সেকেন্ড, 24 মিটার/সেকেন্ড। বলছে ভারী কণাটির বেগের মান ও গতির অভিমুখ বের করো, মানে মান এবং দিক বের করতে হবে। অর্থাৎ এই যে 3 কেজি ভর যেটা আছে, এইটার বেগের মানটা কত? ধরলাম আমি এইদিকে যাচ্ছি, এটার বেগের মানটা কত? এটাকে নাম দিলাম আমরা v3, এটা আমাকে বের করতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে আসো আমরা আগে লিখে ফেলি। তাহলে দেখো আমি আগে লিখে ফেলি, শুরুতে
শুরুতে এম এর মান কত? এম এর মান হচ্ছে 5 কেজি সংঘর্ষের পূর্বে। আচ্ছা, বেগ কত? বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। কেন? স্থির ছিল। সংঘর্ষের পরে M1 কত? 1 কেজি। M2 কত? 1 কেজি। M3 কত? M3 হচ্ছে 3 কেজি। এখন তোমরা আমাকে বলবা V1 এর মান কত, তোমরা আমাকে বলবা V2 এর মান কত। এই দুইটা জিনিস তোমরা অ্যান্সার দাও। V1 এর মান কত, V2 এর মান কত? বলো তো, V1 এবং V2 এর মান কত? বলো, V1 আর V2 এর মান কত? মেসেজিং সিস্টেম আছে। সিয়াম, কোন জায়গার মেসেজিং সিস্টেম? আমরা তো ফেসবুকে কমিউনিকেট করি, প্লাস আমাদের একটা মেসেঞ্জার গ্রুপও আছে, যে মেসেঞ্জার গ্রুপে সকল স্টুডেন্টরা থাকে, বুঝতে পারছি? সো ওইখানেও তুমি চাইলে তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারবা, প্লাস সাথে আমরাও থাকি, আমাদের সাথেও কথা বলতে পারবা। আচ্ছা, এখন তোমরা বলো V1 আর V2 এর মান কত? দেখি তোমরা আমাকে উত্তর দাও। V1 কত, V2 কত? V1 আর V2 এর মান কত? দেখো দুইটার মান কিন্তু সমান, এইটাও 24, এইটাও 24, কিন্তু দেখো একটা যাচ্ছে x অক্ষ বরাবর, একটা যাচ্ছে x অক্ষ বরাবর, তাহলে একটা হবে i ক্যাপ, আরেকটা রওনা দিছে y অক্ষ বরাবর, সেই কারণে আরেকটা হবে j ক্যাপ। এইটা বলো বুঝতে পারছি কিনা? একটা হবে কি, একটা হবে i ক্যাপ, আরেকটা হবে j ক্যাপ। ক্লিয়ার? আর আমাকে কি করতে হবে? আমাকে বের করতে হবে V3 এর মানটা কত। এই যে V3 এর মান এবং দিক বের করতে হবে। ফারজানা আক্তার, তোমরা কোর্সে ভর্তি হয়ে যাও, তারপর সবাইকেই অ্যাড দিয়ে দেওয়া হবে। আচ্ছা, যারা বলতেছে অ্যাড হতে চাই, আগে কোর্সে ভর্তি হও, কোর্সে ভর্তি হইলে তোমরা নিজেরাই অ্যাড হয়ে যেতে পারবা। তো এখান থেকে আমরা কি করলাম, লিখে ফেললাম একটা আই ক্যাপ আর একটা জে ক্যাপ। ক্লিয়ার এতটুকু? এইবার দেখো ম্যাথ তোমরা নিজেরাই পারবা। রেজাল্টের মার্কের মেসেজিং সিস্টেম আছে? হাসিবুল হাসান সিয়াম, না মেসেজিং সিস্টেম নাই, বাট আমাদের অ্যাপে, আমাদের যে 10 মিনিট স্কুলের অ্যাপ আছে, সেই অ্যাপে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবা তোমার প্রোগ্রেস হচ্ছে নাকি তুমি নিচের দিকে নামতেছো, সবকিছু তুমি ওখানেই দেখতে পারবা। তাহলে এবার আসো আমরা ফর্মুলাটা লিখে ফেলি। সংঘর্ষের আগে বস্তু ছিল একটা, এম ইউ, জাস্ট এই দুইটা। সংঘর্ষের পরে M1 V1 প্লাস M2 V2 প্লাস M3 V3। এই যে লিখলাম। ফাতেমাতুজ জোহরা, মাস্টার বুক কি দিবে? হ্যাঁ, কোর্সে ভর্তি হইলে মাস্টার বুক কিনতে পারবা। ওকে, তাহলে দেখো মান বসাই। এম এর মান কত? এম এর মান হচ্ছে 5, ইউ কত? 0, M1 এর মান কত? 1 ইন্টু 24 আই ক্যাপ। M2 কত? M2 হচ্ছে 1 ইন্টু 24 জে ক্যাপ। M3 কত? M3 হচ্ছে 3 ইন্টু V3। এই যে দেখো আমরা লিখে ফেললাম। তাহলে এই পাশে কি আসবে? এই পাশে আসবে 0, এটা আসবে কত? 24 আই ক্যাপ প্লাস 24 জে ক্যাপ প্লাস 3 V3। তাহলে আমি যদি এই 3 V3 কে এই পাশে নিয়ে আসি, তাহলে কি আসবে? মাইনাস 3 V3 ইকুয়াল টু 24 আই ক্যাপ প্লাস 24 জে ক্যাপ। তাহলে দেখো V3 ইকুয়াল টু কি আসবে? 24 ডিভাইডেড বাই মাইনাস 3 আই ক্যাপ প্লাস মাইনাস 3 জে ক্যাপ। তাহলে V3 ইকুয়াল টু চলে আসবে হচ্ছে, দেখো, মাইনাস 8 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ। এই যে দেখো এটা আমরা কি করলাম, এই যে আমরা অ্যান্সারটা কিন্তু বের করে ফেললাম। দেখো আগের ম্যাথের চাইতে এটা কিন্তু আরো সহজ। সবাই আমাকে একটু বলো তো এটা আমরা বুঝতে পারছি কিনা? সবাই আমাকে, আচ্ছা যারা কোর্সের প্রাইস বা এইসব ডিটেল সম্পর্কে জানতে চাচ্ছ, তোমরা জাস্ট একটা কাজ করতে পারো, তোমরা জাস্ট এই যে দেখো এই নাম্বারটাতে কল দিলেই কিন্তু তোমরা ডিটেলস জেনে যাবা। আকাশ কুমার, না ফিজিক্সের মাস্টার বুক এখন আলাদাভাবে কিনতে পারবা না, সেটার জন্য কিন্তু তোমাকে অবশ্যই কোর্সে ভর্তি হইতে হবে। কোর্সে ভর্তি হইলেই কিন্তু তুমি সর্বনিম্ন প্রাইসে মাস্টার বুকটা কিনতে পারবা। বুলবুল আহমেদ বলতেছে সহজ। হ্যাঁ, তুমি যদি বুঝো তাহলে এই ম্যাথগুলি কিন্তু একদম সহজ। নাম্বারে মানানো যায় না কিভাবে? ফাতেমা আক্তার, হ্যাঁ জানা যায়।
কিভাবে যায় সেটা আমরা একটু দেখি। দেখো এটার জাস্ট মানটা যদি বের করতে চাও, দেখো মান যদি বের করতে চাও তাহলে এই যে মান বের করার সিস্টেম হচ্ছে -8 স্কোয়ার প্লাস -8 স্কোয়ার। তাহলে এটা আসবে কত? এটা আসবে হচ্ছে √8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তাহলে এটা আসবে হচ্ছে 8√2 মিটার পার সেকেন্ড। আর যদি দিকটা বের করতে চাও, দিক বের করার জন্য tan থিটা ইকুয়াল টু, বা সরি আমরা সরাসরি লিখি দিক থিটা ইকুয়াল টু tan ইনভার্স -8 ডিভাইডেড বাই -8। তার মানে থিটা ইকুয়াল টু আসবে কত? থিটা ইকুয়াল টু আসবে 45 ডিগ্রি। অর্থাৎ আই জে দিয়ে লিখতে পারো। আর তুমি যদি এরকম ভাবে মান্নার দিক বের করতে চাও, এভাবেও কিন্তু আমরা বের করতে পারবো। এই যে এটা আমাদের ভেক্টরের কনসেপ্ট। মারিয়া আক্তার -3টা আবার দেখো যে সিম্পল, -3 দিয়ে আমরা ভাগ দিছি, মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারি না, ধরো a প্লাস বি ডিভাইডেড বাই 3, তাহলে এটাকে লেখা যায় কি a/3 প্লাস b/3। আমরা এই কনসেপ্টটা কাজে লাগাইছি। ধরো a প্লাস বি ডিভাইডেড বাই 3, তাহলে এটাকে লেখা যায় a/3 প্লাস b/3। সো দেখো এই কাজটাই আমরা করছি। এই যে এইটার নিচে -3 কে পাঠাইছি, তারপর প্লাস ছিল প্লাস দিছি, তারপর এই টার্মটার নিচে -3 কে পাঠাইছি। বুঝতে পারছি? এই যে এটা আমরা করছি। সিয়াম, যে কোনো ডিটেলস এর জন্য তুমি আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিলেই তুমি ডিটেলসটা পেয়ে যাবা। এইভাবে রেখে দিলে হবে। বুশরা ইসলাম, হ্যাঁ তুমি যদি এইভাবেও রেখে দাও তাও কোনো সমস্যা নাই। আর তুমি যদি মান এবং দিকটা বের করে বলতে চাও তাহলেও তুমি করতে পারো, এটা তোমার ইচ্ছা। এই পর্যন্তও করতে পারো, এই পর্যন্ত রাখলেও করতে পারো। সবাই আমাকে একটু বলো যে এই ম্যাথগুলি ক্লিয়ার কি না। যদি ক্লিয়ার হয়, যে 1 ঘন্টা নিব বলছিলাম না, দেখো 1 ঘন্টায় নিছে, 1 ঘন্টায় আমরা ক্লাসটা করে ফেলছি। তাহলে আরো একবার দেখো, এই যে আমাদের কোর্সের প্রাইস এবং এই কোডটা একটু মাথায় রাখো আরেকবার, যে তৌহিদ এসএসসি, আমার নামের বানানটা একটু দেখে নিও, TAUHID HSC 27। এটা দিলে কিন্তু কি করতে পারবা, এটা দিলেই কিন্তু তুমি এই ডিসকাউন্টটা পেয়ে যাবা। সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। ক্লাসটা কেমন লাগলো সেটা একটু জানাই দিতে পারো, এবং আমি তোমাদের স্লাইডটাও ইনশাআল্লাহ আমি যে পোস্টটা দিয়েছিলাম সেই পোস্টের কমেন্ট সেকশনে দিয়ে দিব। বুঝতে পারছি? সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। 1 ঘন্টা টাইম নিছিলাম, 1 ঘন্টাতেই কিন্তু আমরা শেষ করে ফেললাম। আশা করি কনসেপ্টটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে, এবং আমি চাই আমি যেন এই জায়গায় তোমাদের সবাইকে আমাদের পেইড ব্যাচে দেখতে পাই। পেইড ব্যাচে কিন্তু আমরা আরো জোস ক্লাস নেই। সো তোমরা দেরি না করে ঝটপট আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও। ইনশাআল্লাহ সবার সাথে আমার নেক্সট দেখা হবে আমাদের পেইড ব্যাচে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।